আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পার্ট 3-তে। তো যেখানে আমরা শেষ করেছিলাম গত লেকচারটা একটা প্রবলেম দিয়ে শেষ করেছিলাম, সেই প্রবলেমটা দিয়ে শুরু করছি। তো শুরুতে আমাদের কি দেওয়া ছিল যে 3টা নাম্বারের ভিতরে লার্জেস্ট যেটা সেটা আমাদের বের করতে হবে। তো 3টা নাম্বার কি, এটা আমরা ইনপুট নিব। তো এ বি সি, ধরুন আমরা 3টা নাম্বার ইনপুট নিলাম। এখন আমাদের আগে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে যে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। দেখুন, আমরা একটা একটা করে লার্জেস্ট বানানোর চেষ্টা করব। ধরুন এ লার্জেস্ট কখন হবে? এ যদি বি এর থেকে বড় হয় এবং এ সি এর থেকে বড়, তাহলে এ কে আমরা লার্জেস্ট বলবো। বি কে কখন আমরা লার্জেস্ট বলবো? একইভাবে বি এর থেকে বড় হবে এবং বি বড় হবে সি এর থেকে, তাহলে আমাদের বি লার্জেস্ট। একইভাবে সি কীভাবে লার্জেস্ট হবে? সি বড় হবে এর থেকে এবং সি বড় হবে বির থেকে। এই কন্ডিশনটাও যদি ফুলফিল করে তাহলেই তো আমাদের লার্জেস্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের এ লার্জেস্ট হবে, এক্ষেত্রে বি লার্জেস্ট হবে, এভাবে সি লার্জেস্ট হবে। এভাবে আমরা এখন কোডগুলা লিখব। এখন কোড লেখার ক্ষেত্রে শুরুতে আমাদের কি করতে হবে? 3টা ভ্যারিয়েবল নিচ্ছি। এই যে আমরা 3টা ভ্যারিয়েবল নিচ্ছি, নেওয়ার পরে আমরা এটা লিখে দিলাম যে আমরা কি ইনপুট নিতে যাচ্ছি, এটা জাস্ট প্রিন্ট করে দিবে এই লাইনটা। এছাড়া এখানে কোনো কাজ নেই। তারপরে আমরা স্ক্যানএফ কীভাবে কাজ করে সেটা তো বলেই দিয়েছি, আর নতুন করে বলছি না। সেটা হলো এই যে কন্ট্রোল স্ট্রিং দিয়ে আমরা যেহেতু ডেসিমাল নিচ্ছি এই জন্য %d দিচ্ছি। তো 3টা যেহেতু নিচ্ছি সে কারণে 3টা এখানে দিলাম, দিয়ে আমাদের এই যে অ্যাড্রেসটা পাস করে দিলাম। সিনট্যাক্স আশা করি নতুন করে শেখাতে হবে না। এখন আমাদের ইফ এলস কন্ডিশন দিতে হবে। দেখুন, আমরা 3টাই ইফ ব্যবহার করেছি, এলস এখনও শেখায়নি, সেজন্য শুধুমাত্র আমরা ইফ দিয়েই কাজ চালাবো। তো আমাদের কি শর্ত ছিল? এ হতে হবে বি এর থেকে বড় হলো এবং এ হতে হবে সি এর থেকে বড়, 2টা কন্ডিশন। এখন আমাদের কি এই 2টা কন্ডিশনই যখন ট্রু হবে তখনই তো আমাদের এটাকে ট্রু বানাতে হবে। তাহলে কি এই কন্ডিশনটাও ট্রু, কন্ডিশন 1ও ট্রু, কন্ডিশন 2ও ট্রু। এই 2টা যখন 2টাই ট্রু হবে তখন আমাদের এই ইফ এল কন্ডিশনটা ট্রু হতে হবে। তার মানে এখানে আমরা লজিক্যাল এন্ড ব্যবহার করব। যেহেতু 2টাই ট্রু হলে আমাদের টোটাল অ্যান্সারটা ট্রু হতে হবে, এই কারণে আমরা লজিক্যাল এন্ড ব্যবহার করলাম। করে তাহলে আমরা কি এটাও গ্রেটেস্ট পেয়ে যাচ্ছি বা লার্জেস্ট পেয়ে যাচ্ছি। তো সেটাই এখন আমরা প্রিন্ট করে দেবো। এই যে ব্লক, এই ব্লকের ভিতরে যা লিখবো সেটুকুই প্রিন্ট হবে। তো এই যে প্রিন্টএফ %d দিয়েছি, কারণ এখানে রাখবে কোন ভ্যালু রাখবে, এই যে এই ভ্যালুটাকে রাখবে। তখন আমাদের এ ইজ দ্য লার্জেস্ট। তারপরে একইভাবে আমরা বি এর কন্ডিশন যেগুলো দিলাম সেগুলাই চেক করব। এই যে বি এর ক্ষেত্রে যে বি এর থেকে বড় এবং বি সি এর থেকে বড়, তাহলেই তো আমাদের বিটা লার্জেস্ট হবে। তো বি লার্জেস্ট হচ্ছে মানে এই যে %d, এখানে আমরা কিছু একটা ভ্যালু বসাবো, কোন ভ্যালুটা বসাবো সেটা হচ্ছে বি। এভাবে আমাদের এই কন্ডিশনটা হয়ে গেল। তো এটাও আমরা ইফের মধ্যে দিচ্ছি। এখন দেখুন, আমরা কিন্তু মাল্টিপল ইফ দিয়েছি, কিন্তু রান করবে একটাই, যে কোনো একটাই ট্রু হবে। হয় এই কন্ডিশনটা ট্রু হবে, না হয় এটা হবে, না হয় এটা হবে। তো যেই কন্ডিশনটা ট্রু হবে সেটাই রান করবে, আর বাকিগুলো স্কিপ করে চলে যাবে। একইভাবে আমরা সি এর কন্ডিশনটা লিখতে পারি। সি এর কন্ডিশন কীভাবে লিখব? সি এর থেকে বড় হবে এবং সি বি এর থেকে বড় হবে, এবং 2টা কন্ডিশনই ট্রু হলে তখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এই জন্য আমরা লজিক্যাল এন্ড ব্যবহার করলাম। 2টা % দেওয়া আছে, তার মানে এটা লজিক্যাল এন্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আরেকটা কন্ডিশন আছে, যে এই 3টাই যদি ফলস হয়ে যায়, 3টাই যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের কি? অবশ্যই তাহলে 3টাই সমান, এ এর মানও যা, বি এর মানও তাই, সি এর মানও তাই। এটা এই কন্ডিশন যদি আসে সেটাই দিয়ে দিলাম যে এ এবং বি সমান এবং এ এবং সি সমান। এই যে ডাবল ইকুয়াল চিহ্ন মানে ইকুয়াল বোঝাচ্ছে, সমান বোঝাচ্ছে, আর একটা ইকুয়াল মানে এটা দিয়ে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝায়, অর্থাৎ কিছু একটা রাখা। এই ভ্যারিয়েবলটা, এই ভ্যালুটা আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, এটাকে বোঝানোর ক্ষেত্রে এই যে অ্যাসাইনমেন্ট ব্যবহার করা হয়। আর এটা দিয়ে কম্পেয়ার করছে যে 2টা সমান কিনা। যদি 2টা সমান হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে ফলস রিটার্ন করবে। এটাই কাজ। তো যদি 2টাই সমান হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? অল আর ইকুয়াল, সবগুলো নাম্বারই সমান, কোনোটার থেকে বড় না বা ছোটও না। এভাবে আমরা ইফের কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারব। এখন আসা যাক আমাদের ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট কী জিনিস? একইভাবে যে আমাদের ইফে একটা কন্ডিশন ছিল, এই কন্ডিশনটা যদি ট্রু হতো তাহলে আমাদের এই কোডটা রান করতো। এখন এই কন্ডিশনটা কি সবসময় ট্রু হবে? মাঝে মধ্যে তো এটা ফলসও হবে।
যদি ফলস হয়ে যায় তাহলে আমরা কি করব? কিছুই রান করব না। তখন আমরা কিছু একটা লিখব, সেটা হলো শুধুমাত্র এই কন্ডিশনটা চেক করবে। এটা যদি ট্রু হয় তাহলে এইটুকু রান করবে এর মধ্যে যা আছে, আর যদি ফলস হয়, ফলস হলে আমাদের এইটুকু রান করবে। আর একটা ব্লক দিব, সেই ব্লকের মধ্যে যা থাকবে সেটাই আমরা রান করব। এটাই আমাদেরকে দেখিয়েছে ফ্লোচার্ট এবং স্ট্রাকচারের মাধ্যমে। কিভাবে? এই যে ইফের মধ্যে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফের যে ব্লক, এই যে ব্লক প্যারেনথেসিস দিয়ে, এটা হলো কার্লি ব্রেস দিয়ে যেটা দেওয়া হয়েছে, এটা ওই ব্লক। তো এই ব্লকটা যদি ইফ ট্রু হয় তাহলেই এই ব্লকটা রান করবে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে এই যে ইলসের মধ্যে চলে যাবে। ইলসেরও আলাদা একটা ব্লক আছে, কিন্তু ইলসে দেখুন কন্ডিশন নেই। যেমন ইফে একটা কন্ডিশন দিতে হয়, এলসে কন্ডিশন দিতে হয় না। কারণ কি? ইফের ফলস মানেই, এটা ফলস মানেই সব এইখানে এসে ট্রু হয়ে যাবে, মানে এই কন্ডিশনটা রান করে যাবে। এই জন্য এখানে নতুন করে কন্ডিশন দিতে হয় না। তারপরে এর ভিতরে যা থাকবে সেটা আমাদের রান করবে। এবং লাস্টে একটা স্টেটমেন্ট দিলাম, সেটা হলো এটা ফলস হোক বা ট্রু হোক সেটা ডাজেন্ট ম্যাটার, এটা রান করার পরে এটা রান করবেই। এখন এটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে বুঝি। ফ্লো চার্টের মধ্যে কি? শুরুতে আমাদের একটা ডিসিশন মেক করবে। এই যে আমাদের কন্ডিশন, এই কন্ডিশনটা দেখবে ট্রু কিনা ফলস। যদি ট্রু হয় তাহলে ইফ ব্লকের মধ্যে চলে যাবে, এই যে এটা রান করবে। এই যে এটা ট্রু হয়ে গেছে, এটা আমাদের মেন কন্ডিশন, এটা ট্রু হয়ে গেছে মানে এটা রান করছে। আর যদি ফলস হয়, ফলস হলে আমাদের এই যে এলসের অংশটুকু রান করবে, এটা রান করবে না, এটা রান করবে। তারপরে সবার শেষে এসে এই যে আমাদের স্টেটমেন্ট এক্স, এটা রান করবে। এই যে এক্স ওয়াই, আপনি যতগুলো স্টেটমেন্ট দিবেন দেখুন এগুলা কিন্তু এই যে ব্লকের বাইরে। এই ব্লকের বাইরে মানে সেগুলাই ব্লকের সাথে কিছু যায় আসে না। ব্লক ঠিক হলেও রান হবে, ভুল হলেও রান হবে। তো এইভাবে যতগুলো আছে ততগুলাই। এভাবে ইফ এলস স্টেটমেন্ট কাজ করে। এখন আমরা কিছু উদাহরণ দেখতে পারি। এখানে আমাদের কি দিয়েছে? ফার্স্টে একটা ভেরিয়েবল নিয়েছি, এ ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে আমরা এটা চেক করব যে এ কি 20 থেকে ছোট। দেখুন এটা কি 20 থেকে ছোট না, তার মানে কি এটা ফলস হয়ে যাচ্ছে। এটা যেহেতু ফলস হচ্ছে, এই কারণে এই যেই আমাদের ব্লকটা আছে, যেটাকে কার্লি ব্রেস দ্বারা ব্লক করা হয়েছে, এই ব্লকের মধ্যে যা আছে এগুলো রান করবে না। না করে করবে কি? এই যে ইলসের মধ্যে যা কিছু আছে এগুলা প্রিন্ট করবে। তাহলে কি প্রিন্ট করবে? এ ইজ নট লেস দেন 20 এবং লাস্টে নিউ লাইন দেওয়া হয়েছে, এই যে ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইন দেওয়া হয়েছে। এটা করবে, করে আমাদের ব্লক শেষ। তারপরে এসে আমাদের এটা কি প্রিন্ট করবে? যে ভ্যালু অফ এ ইজ পার্সেন্টেজ ডি, মানে এখানে কিছু একটা বসবে। কি বসবে? এই মানটা বসবে, এই ভ্যারিয়েবলটা বসবে। তাহলে কি হচ্ছে? এই ব্লকের মধ্যে যে কোনো একটা বসবে। এমনও হতে পারে যে দুইটা কন্ডিশনই ফলস হয়ে যাচ্ছে, তাহলে কোনোটাই রান করছে না, এটাও রান করছে না, এটাও রান করছে না। তখনও এটা রান করবে, কারণ এটা ব্লকের বাইরে, এটা কোনো ব্লকের মধ্যে পড়ছে না। তো আপনার যেই কন্ডিশনই দেন না কেন এটুকু রান হবেই। আর এই দুইটার মধ্যে একটা রান করার জন্য আমরা এই যে কন্ডিশন দিয়েছি। তাহলে আমাদের কি প্রিন্ট আসার কথা? আউটপুট কি আসবে? এই যে এই ব্লকটা আসবে, যেহেতু এটা ফলস, এটা ফলস, এই কারণে এই ইলসের মধ্যে যা আছে সেটা প্রিন্ট হবে। এই যে প্রিন্ট হচ্ছে এ ইজ নট লেস দেন 20, এই যে 20। তারপরে এই যে এই লাইনটা প্রিন্ট হয়ে গেল, দ্য ভ্যালু অফ এ ইজ 100। এই যে এখানে আমরা পার্সেন্টেজ ডি দিয়েছিলাম, মানে এখানে আমাদের কিছু একটা বসবে, একটা ভ্যারিয়েবল বসবে, সেটা হলো এ ভ্যারিয়েবল। এভাবে আমাদের ইফ এলস কাজ করে। আরেকটা কন্ডিশন হলো নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস কি? এই যে আমরা সাধারণ যেভাবে লিখতাম ইফ এলস, এই যে ইফের ব্লক এখানে শুরু হয়েছে, এখানে শেষ, এলসের ব্লক এখানে শুরু, এখানে শেষ। এখন এই যে ব্লকের মধ্যে, এর মধ্যে যদি আবারও আমরা ইফ এলস লিখি, এই যে আমাদের একটা ইফ এলস তো আছেই, এর মধ্যেও আবার লিখছি। এই যে এখানে একটা কন্ডিশন ছিল, তারপর ইফ এলস দিয়ে আরও একটা কন্ডিশন চেক করছি, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে নেস্টেড। নেস্টেড মানে বাসা করেছে। নেস্ট মানে কি? আমরা পাখির নেস্ট বুঝি না? পাখির নেস্ট মানে কি? পাখির বাসা। পাখির বাসা কি করে? একটা গাছের মধ্যে বাসা করে রাখে। আর গাছ নিজেও তো একটা জিনিস, একটা বস্তু, এখন তার মধ্যে যে আবার বাসা করে, এই কারণে সেটাকে নেস্ট বলা হয়। একইভাবে কন্ডিশনের ক্ষেত্রেও যখন আমরা একটা কন্ডিশনের মধ্যে আবারও একটা কন্ডিশন দিয়ে দিব, তখন সেটাকে বলা হচ্ছে নেস্টেড।
এখন এখানে যেহেতু আমরা ইফ ইলস ব্যবহার করছি সেজন্য এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ ইলস। আবার যখন আমরা লুপ নিয়ে পড়ব, লুপ নিয়ে পড়লে লুপের একটা ব্লক থাকে, এই ব্লকের মধ্যে যদি আবার একটা লুপ চালাই তাহলে সেটাকে বলা হবে নেস্টেড লুপ। নেস্টেড লুপ। তো এটা আমরা যখন পরবর্তীতে লুপ নিয়ে পড়ব তখন আমরা বুঝতে পারবো। আপাতত আমরা নেস্টেড ইফ ইলসের মধ্যেই থাকি। এখন আমাদের ফ্লো চার্টটা দেখি কিভাবে কাজ করে। এই যে শুরুতে একটা কন্ডিশন, আমাদের একটা কন্ডিশন চেক করবে, এই যে কন্ডিশন এটা চেক করবে। এটা যদি ফলস হয়ে যায়, ফলস হয়ে গেলে এলসের মধ্যে চলে যাবে, এলসের মধ্যে চলে যাবে। আর যদি ট্রু হয়, এটা পাস করে গেছে, তার মানে এই ব্লকের মধ্যে এখন ঢুকবে। এই ব্লকের মধ্যে ঢুকে দেখবে এখানে আবার একটা কন্ডিশন চেক করছে, এই যে ব্লকে ঢুকে দেখছে আর একটা কন্ডিশন। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা প্রিন্ট করবে, একটা স্টেটমেন্ট। এই যে এটা যদি ট্রু হয়ে যায় তাহলে এটা আমাদের প্রিন্ট হবে, আর এটা যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের এর মধ্যেই যে এলস আছে এটা প্রিন্ট করবে। এই যে যদি ফলস হয় এটা করবে। এখন গেল ব্লক শেষ, তার মানে আমার এইটুকুর কাজ শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আর কিছু আছে কিনা দেখতে হবে। এই যে ব্লকটা আমাদের ইফের ব্লক, এর মধ্যে আর কিছু আছে কিনা দেখতে হবে। যেহেতু কিছু নেই এখন বের হয়ে চলে আসবে, এলসের মধ্যে কিন্তু ঢুকবে না, কারণ এলসের কন্ডিশন এখন ফলস আছে, এলস এখন ফলস আকারে আছে, যার কারণে এর মধ্যে ঢুকবে না। না ঢুকে এটা দেখুন কোনো ব্লকের মধ্যেই নেই, না ইফের মধ্যে আছে না এলসের মধ্যে আছে, তার মানে সে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, যার কারণে এটা রান করবে, এটা ট্রু হলেও রান করবে, ফলস হলেও রান করবে। এটা এই কন্ডিশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো সেটাই বলেছে এই যে এখানে স্টেটমেন্ট এক্স, যদি আরও একটা স্টেটমেন্ট থাকে স্টেটমেন্ট ওয়াই, তো সেটাও হবে। আর জেড 100 যাই থাকুক না কেন এরপরে সেটা প্রিন্ট হয়ে যাবে। এখন কিছু উদাহরণ দেখা যাক। আমাদের দুইটা ভেরিয়েবল নিল এ এবং বি। যদি আমাদের বলেছে এ ইজ ইকুয়াল টু 0, ইকুয়াল 0, মানে এ 100-এর সমান। হ্যাঁ, তার মানে আমাদের কি এর মান কিন্তু 100 ছিল, এবং এখানে কম্পেয়ার করে এটা আমরা ট্রু পেলাম। ট্রু পেলাম মানে এই যে ইফের যে ব্লক, এই ব্লকের মধ্যে ঢুকলো, ঢোকার পরে আবার একটা কন্ডিশন দেখলো। এখানে কন্ডিশন কি দেখেছে যে বি ইকুয়াল 2000, 200। তো 200 এটাও ট্রু হয়ে গেছে। যেহেতু এটাও ট্রু হয়েছে তখন এসে এটা প্রিন্ট করবে। বুঝতে পেরেছেন? এটা ট্রু হয়েছে দেখে এর ভিতরে ঢুকলো, ঢোকার পরে আবার একটা কন্ডিশন পেলো, এটাও চেক করলো, এটাও ট্রু হয়ে গেছে, সেজন্য ভিতরে ঢুকলো। যদি এটা ফলস হতো তাহলে এই ইফের মধ্যে ঢুকতোই না। যদি এখানে কোনো এলস কন্ডিশন থাকতো সেই এলস কন্ডিশনের মধ্যে চেক করতো যে সেটা ঠিক আছে কিনা। যদি সেটা ঠিক হতো তাহলে সেটা প্রিন্ট হতো। আর যদি এখানেই ফলস হয়ে যেত, এখানে আমাদের কন্ডিশন ফলস হয়ে যেত, এই কন্ডিশনটাই যদি আমাদের ফলস হয়ে যেত তাহলে এই কিছুই রান করতো না, এই ব্লকের কিছুই রান করতো না, না করে এলসের মধ্যে যা আছে সেটা রান করতো। যেহেতু এখানে এলস নেই সেজন্য আমরা কিছু রান হতো না। এখন এই যে 2 লাইন আছে, এই 2 লাইন কিন্তু কোনো ব্লকের মধ্যে নেই। ব্লকের মধ্যে আছে কিনা কিভাবে বুঝবো? এই যে আমরা প্যারেনথেসিস খেয়াল করব বা ব্রেস খেয়াল করব, সহজ কথায় আমরা ব্র্যাকেট খেয়াল করব। ফার্স্ট ব্র্যাকেটকে বলা হচ্ছে প্যারেনথেসিস, সেকেন্ড ব্র্যাকেটকে বলা হচ্ছে ব্রেস বা কার্লি ব্রেস, এবং থার্ড ব্র্যাকেটকে বলা হচ্ছে ব্র্যাকেট। তো এটা ফর্মাল ভাষায় আমরা ব্যবহার করছি। তো দেখুন এটা কিন্তু কোনো ব্রেসের মধ্যে নেই, এর আগে পরে কোথাও নেই, তার মানে এগুলা ইন্ডিপেন্ডেন্ট। এই কন্ডিশন ট্রু হলেও রান করবে, ফলস হলেও এগুলা রান করবে। তো এই কন্ডিশনের যেহেতু আমরা ট্রু পেয়েছি তার মানে এটা প্রিন্ট হবে। এই যে দ্য ভ্যালু অফ 100 ইজ, দ্য ভ্যালু অফ এ ইজ 100 অ্যান্ড বি ইজ 200, এটা আমাদের প্রিন্ট হয়ে গেল। এই যে এই লাইনটা প্রিন্ট হয়েছে। এখন এই যে আমাদের ব্লকের কাজ শেষ, এখন আমাদের এই দুইটা প্রিন্ট করবে একইভাবে। এক্স্যাক্ট ভ্যালু অফ এ ইজ 100, এক্স্যাক্ট ভ্যালু অফ বি ইজ 200। আমরা যেভাবে ফরম্যাটিং করেছিলাম একদম ঠিক সেভাবে প্রিন্ট হয়ে গেল আমাদের। এই যে এ বি, এভাবেই আমাদের নেস্টেড ইফ ইলসটা কাজ করে। এখন আসে আমাদের ইফ ইলস ল্যাডার। ল্যাডার কি? ল্যাডার মানে মই বোঝায়, যে প্রতি ধাপে ধাপে যাবে। এখন দেখুন আমরা কি বুঝেছি, ইফ এবং এলস একটা কন্ডিশনই আমরা চেক করব।
একটাই টেস্ট করব, এটা যদি সঠিক হয় তাহলে ইফের মধ্যে যাবে, যদি ভুল হয় তাহলে এলসের মধ্যে যাবে। এটাই তো আমাদের ইফ এলসের কাজ, এটা ফলস হলে ইফের মধ্যে যাবে, এটাই তো কাজ। এখন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকগুলা টেস্ট কেস করব, যে আমাদের সামথিং একটা টেস্ট কেস হচ্ছে, এটা আমরা চেক করব, এটা যদি না হয় আরেকটা টেস্ট কেস চেক করব, সেটা যদি না হয় তাহলে আরেকটা টেস্ট কেস করব, এভাবে মানে আমরা টেস্ট করব, অনেকগুলা মাল্টিপল কন্ডিশন দিব, দিয়ে টেস্ট করব, সেগুলো সব যখন না হবে তখন আমরা এলসের মধ্যে যাব। যেমন ধরুন এই যে আমাদের যে গ্রেডিং সিস্টেম আছে, যেমন আমাদের ভার্সিটিতে আছে এ প্লাস, এ প্লেন, এ মাইনাস, বি প্লাস, বি প্লেন, বি মাইনাস, এই যে এই ধরনের যে আছে। এখন এরা কিভাবে চেক করে? আপনার রেজাল্ট চেক করে, যে এটা হলো 80 থেকে 100, 75 থেকে 79, এভাবেই তো এইগুলাকে কন্ডিশন দেওয়া হয়। এই কন্ডিশনগুলো কিভাবে দেওয়া হয়? যে আমরা কিন্তু মাল্টিপল, আপনার স্কোরকে আগে চেক করে, এটা কি 80 থেকে বেশি, 80 থেকে যদি বেশি হয় তাহলে আপনাকে এ প্লাস দিবে, যদি 80 থেকে কম হয় এবং আপনার 75 থেকে বেশি হয় তাহলে আপনি পাবেন এ প্লেন পাবেন। এরকম কন্ডিশন দেওয়া আছে, তো মাল্টিপল কন্ডিশন দিচ্ছে, মানে আপনার স্কোরকেই বারবার চেক করছে, বিভিন্ন জিনিসের সাথে মিলাচ্ছে। এই যে বারবার চেক করা হচ্ছে, এই কাজে আমরা ব্যবহার করি ল্যাডার, এটাকে বলা হচ্ছে ল্যাডার। যখন অনেকগুলা ইফ দিতে হবে, এখন অনেকগুলা ইফ, যখন একটা কন্ডিশনের আন্ডারে অনেকগুলা ইফ দিব আমরা, তখন আমরা লিখব এলস ইফ। ভালো করে মনে রাখবেন, আমরা কিন্তু এলস ব্যবহার করেছি, এলসের কিন্তু কোনো কন্ডিশন হয় না। আগের যদি ইফ ফলস হয় অটোমেটিক সেটা এলসের মধ্যে চলে আসবে, কিন্তু এটা হলো ল্যাডারের ক্ষেত্রে এলস ইফ দিবে, এলস ইফের মধ্যে কন্ডিশন থাকবে। অর্থাৎ আমার ইফ হয়নি, ইফ ফলস হয়ে গেছে, এখন আমরা চেক করবে এলস ইফ, মানে আরেকটা ইফ, যেটা যদি এটা ফলস হয় তাহলে আরেকটা ইফ চেক করবে, এজন্য এটাকে বলা হচ্ছে এলস ইফ। এটা যদি ফলস হয় তাহলে আরেকটা এলস ইফ দিব আমরা, আরেকটা এলস ইফ যদি থাকে তাহলে সেটা চেক করবে, যদি না থাকে তাহলে সরাসরি এলসের মধ্যে চলে যাবে, যেটা শুধুমাত্র এলসের মধ্যে চলে যাবে। এভাবে আমাদের ল্যাডারটা কাজ করে। কিছু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা ফ্লো চার্টটা আগে দেখে আসি। ফ্লো চার্টটা কেমন? আমাদের একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা স্টেটমেন্ট আমাদের প্রিন্ট হবে, হলো। যদি ফলস হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করবে, যে আমাদের এখানে টার্গেটই থাকবে যে আমাদের কোনো একটার সাথে ম্যাচ করানো। তো প্রথমটায় ম্যাচ করেনি, এখন আমরা দ্বিতীয়টার সাথে ম্যাচ করাবো, এখানে আমরা ইউজ করব এলস ইফ। যদি ট্রু হয়ে যায় তাহলে আমাদের স্টেটমেন্ট তো আছেই ওই ব্লকের মধ্যে যা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে স্টেটমেন্ট। যদি এখানেও না হয়, আরও একটা কন্ডিশন আমরা দিব, তখন আমরাও দিব এলস ইফ দিয়ে ট্রু হয়ে গেলে আরেকটা কন্ডিশন আমরা প্রিন্ট করব। আবার যদি ফলস হয় তাহলে আমরা চেক করতে যাচ্ছি না, আমাদের অনেকগুলা হয়ে গেছে, অনেক এলস ইফ হয়ে গেছে, অনেক কন্ডিশন চেক করে ফেলেছি, আর পারতেছি না, আমাদের আর দরকার নেই, তখন আমরা জাস্ট এলস লিখে দিব। তখন যত কন্ডিশন আছে সব কিছু এর মধ্যে চলে যাবে, যাই হোক এগুলা বাদে যা আছে সবগুলো অটোমেটিকলি এর মধ্যে চলে আসবে, এর মধ্যে যা থাকবে সেটাই প্রিন্ট হয়ে যাবে, হয়ে তারপর আমাদের নেক্সটের কাজ করবে। আমাদের ব্লক শেষ, এখন নেক্সট লাইনে যা আছে সেটার কাজ করবে। এখন এই যে আমরা যেটা বলেছিলাম যে আমাদের গ্রেড ক্যালকুলেশন, আমরা যেভাবে গ্রেডটা ক্যালকুলেশন করি, আমাদের রেজাল্টটা যেভাবে করা হয়, এটা তো ম্যানুয়ালি করে না, এটা তো অটোমেটিক্যালি করে। তো অটোমেটিক্যালি কীভাবে করে সেটাই দেখাবো আমরা। দেখুন আমরা শুরুতে কি মার্ক, যেটা আমি বলেছিলাম স্কোর, আপনি কত মার্ক পেয়েছিলেন সেটা ইনপুট নিবে। তো তার জন্য সিম্পলি একটা লাইন লিখে দিল যে আপনার মার্কটা লিখুন, লিখলাম। এখন আমরা মার্কটা ইনপুট দিব। কিভাবে ইনপুট নিব? স্ক্যানএফ দিয়ে। স্ক্যানএফ আশা করি বোঝাতে হবে না আপনাদের। এখন ফার্স্টে একটা কন্ডিশন চেক করবে যে মার্কস কি 85 থেকে বড় এবং অ্যান্ড ইউজ করেছে, মানে দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। মার্কস কি 100 থেকে ছোট? দেখুন আপনার টোটাল মার্কস কিন্তু 100 পর্যন্ত, আপনি কোনো কারণে 150 পেয়ে গেছেন বা 102 পেয়ে গেছেন, এটা তো ভ্যালিড হচ্ছে না। এই কারণে এই কন্ডিশনটাও চেক করা হচ্ছে যে আপনার উল্টাপাল্টা মার্ক দিয়েছে কিনা। এটা যদি হয় তাহলে আমাদের এটা প্রিন্ট করবে যে ইউ গ্রেডেড এ,
এ গ্রেড দিয়েছে। যদি এটা না হয় তাহলে আমরা আবার মার্ককে চেক করব যে সেটা কি এই কন্ডিশনের সাথে মিলে কিনা। এই কন্ডিশনে কি বোঝা যাচ্ছে 60 থেকে বড় অ্যান্ড মানে এবং মার্কস হলো 85-এর সমান, এই যে সমান অথবা ছোট দুইটা একসাথে ব্যবহার করেছে, এটা লেস দেন অর ইকুয়াল টু দুইটাই ব্যবহার করেছে একসাথে, অথবা আমরা চাইলে গ্রেটার দেন অর ইকুয়াল এ ধরনেরও ব্যবহার করতে পারি। তো এই কন্ডিশনটা ব্যবহার করেছে, এটা কি দিয়েছে ইফ এলসের মধ্যে, মানে একই জিনিস আমরা আবারও কম্পেয়ার করছি অন্য একটা কন্ডিশনের সাথে, মার্কসকে আমরা কম্পেয়ার করছি অন্য একটা কন্ডিশনের উপরে। তো এটা যদি হয় তাহলে আমাদের এটা প্রিন্ট হবে। একইভাবে আরেকটা মার্ক আমরা দিয়েছি, সেটাও ইফ এলসের মধ্যে। এভাবে দেখুন আমরা 1 2 3 তিনটা কন্ডিশন চেক করেছি, 3বার এলস ইফ দিয়েছি, আর একটা নর্মালি ইফ তো থাকবেই শুরুতে এবং একটা এলস থাকবেই। এখন এই সব এলস ইফেও দেখা যাচ্ছে আমাদের কন্ডিশন মিলল না, তাহলে কি সে আমরা বুঝতেই পারছি যে অটোমেটিকলি এখন আমার মার্ক 30-এর নিচে। যদি 30-এর নিচে হয়, 30-এর নিচে আমি কি এখন চেক করবো যে এটা কি 25 কিনা বা এটা 20 কিনা বা 15 কিনা, এগুলো তো দরকার নেই, কারণ আমার 30-তে পাস মার্ক ধরা হয়েছে। 30-এর নিচে তুমি যে মার্কই পাও না কেন তোমাকে বলা হচ্ছে তুমি ফেল করবা। এজন্য এই সবগুলাকে আমরা এলসের মধ্যে ফেলে দিয়েছি। যেহেতু এলস লিখে দিয়েছি আর কোনো কন্ডিশনের দরকার নেই, এগুলা যদি একটাও ট্রু না হয় তাহলে এলস চলে আসবে, এলসের মধ্যে যা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে, এটা অটোমেটিক হয়ে যাবে। তো এভাবে আমাদের ল্যাডারটা কাজ করেছে। এখন যদি আপনার একবারে বুঝতে না সমস্যা, আপনি যদি এটা একবারে বুঝতে না পারেন এটা খুবই স্বাভাবিক, প্রথমবার যেহেতু কোডিং করছেন আপনি বুঝতে পারবেন না, তো ভিডিওটা আবার রিওয়াইন্ড করবেন, রিওয়াইন্ড করে দেখবেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন, আশা করি ক্লিয়ার হবেন। তারপরে আমাদের আসে এখন সুইচ স্টেটমেন্ট। সুইচ কি করে, এই যে আমরা ল্যাডার দিয়ে যে কাজ করলাম, দেখুন আমরা প্রত্যেকবারই কিন্তু একই ভ্যারিয়েবল ব্যবহার করেছি, এই যে মার্কসটাকে তাই কম্পেয়ার করেছি। এই কম্পেয়ার করার কাজটাই যেহেতু অনেকবার এলস ইফ লিখতে হচ্ছে, এটা আমরা সহজে সুইচ দিয়ে করতে পারি। সিনট্যাক্স দেখলে আমরা বুঝবো। তো সুইচ কি করে, একটা মাত্র ভ্যারিয়েবল নিবে, তার সিনট্যাক্স হলো সুইচ, একটা ভ্যারিয়েবল নিবে, সেটার বিভিন্ন কেস মানে বিভিন্ন কন্ডিশন চেক করবে যে কোন কন্ডিশনে এটা ট্রু হচ্ছে, ট্রু হলে তার একটা আউটপুট দিবে। তো সুইচ কেসের ক্ষেত্রে কিছু রুলস আছে যে আমরা যেই ভ্যারিয়েবলটা নিচ্ছি এই ভ্যারিয়েবলটা অবশ্যই ইন্টিজার হতে হবে। ইন্টিজার মানে নাম্বার, কেমন নাম্বার, হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 4, অথবা ক্যারেক্টার হতে হবে। ক্যারেক্টার কোনগুলো, এই যে লেটার বা অ্যালফাবেট যে বলতেছি, এ বি সি, এই যে ক্যারেক্টার বলতেছি এগুলা হতে হবে। তার মানে শুধুমাত্র হোল নাম্বার বা ইন্টিজার নাম্বার এবং ক্যারেক্টার, এই দুইটা যে কোনো একটা হতে পারবে। আপনি চাইলে এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিতে পারবেন না, যেমন 1.2 1.6 এসব নিতে পারবেন না। কেন নিতে পারবেন না বিস্তারিত যাচ্ছি না, কারণ অনেক সময় লেগে যাবে, এখন আমাদের অনেক কিছু কভার করা বাকি। তো এটা আমাদের রুল। তারপরে কেস ভ্যালু, এই যে এরপরে যে আমরা যে কন্ডিশনগুলো চেক করব সেগুলো আমাদের ইন্টিজার বা ক্যারেক্টার হতে হবে। এটা তো অবভিয়াস কথা, যেহেতু আমাদের ভ্যারিয়েবলের ভিতরেই ইন্টিজার এবং ক্যারেক্টার নিয়েছি, তাহলে তার কন্ডিশনগুলোও একই রকম ইন্টিজার বা ক্যারেক্টারই হবে, অন্য কিছুর সাথে তো কম্পেয়ার করতে পারবেন না। আপনি একটা আপেল নিলেন, আপেলকে তো আপনি ব্যানানার সাথে কম্পেয়ার করতে পারবেন না, না তো স্বাভাবিক, অবশ্যই আপনার আপেল নিতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি হোয়াইট অ্যাপেল নিচ্ছেন নাকি ব্ল্যাক অ্যাপেল নিচ্ছেন, এটা আপনি কম্পেয়ার করতে পারবেন, কিন্তু ব্যানানার সাথে তো এটা কম্প্যারিজনে আসে না। যেমন জিনিস নিচ্ছেন তেমন কন্ডিশন হতে হবে, এটা স্বাভাবিক বিষয়। তারপরে কেস ভ্যালু ক্যান বি ইউজড অনলি সুইচ স্টেটমেন্ট। এই যে সুইচের একটা ব্লক আছে, এই ব্লকের মধ্যেই শুধুমাত্র আমরা কেস লিখতে পারবো। কেস মানে কন্ডিশন, এর বাইরে আমরা কন্ডিশন লিখতে পারবো না। এই কেসটা আমরা অন্য কোথাও ইউজ করতে পারবো না। এই ব্লকটা শেষ হয়ে গেলে আপনি কেস যদি ব্যবহার করেন ইরর দেখাবে, যেটা সম্ভবই না। এটা একটা কন্ডিশন। এবং মাস্ট বি একটা ব্রেক স্টেটমেন্ট দিতে হবে, প্রত্যেকটা কেসের শেষে একটা ব্রেক থাকতে হবে। এটা যখন আমরা কোড করলে আমরা বুঝতে পারবো। আপাতত আমরা রুলসগুলো দেখে নিচ্ছি, যদি না হয় তাহলে আমাদের ফল থ্রু কেস হবে, ফল থ্রু কেসটাও আমরা কোড করার সময় এক্সপ্লেন করে দিব। তো
তো এটাই মূলত বেসিক রুল। এই বেসিক রুলগুলো আপনাদেরকে জানা থাকতে হবে যখন আপনি সুইচ কেস স্টেটমেন্ট ইউজ করবেন। এখন আমরা চলে যাই সরাসরি একটা সিনট্যাক্সে যে কিভাবে লিখতে হয়। দেখুন, শুরুতে আপনি লিখবেন সুইচ, তারপরে একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে একটা ভ্যালু, ওই যে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি হতে পারবে? ইন্টিজার অথবা ক্যারেক্টার। এটা আমাদের দিলাম, দেওয়ার পরে এই যে ব্লক শুরু হয়ে গেল। এই ব্লকের মধ্যে যা আছে সেটাই বলা হবে যে সুইচের ব্লক। এই ব্লকের মধ্যে আমরা লিখব কেস। কেসের পরে এখানে আমরা কন্ডিশন দিব, যেটা কি হতে পারে। ধরুন এখানে আমরা দিলাম নাম্বার দিলাম 70, তাহলে কেস 1-এ আমরা লিখব 60, অর্থাৎ বোঝাবে কি ভেরিয়েবল ইকুয়াল টু কেস। এটা আমাদের চেক করবে, অর্থাৎ যে ভ্যারিয়েবলটা আছে সেটা কি এই কেসের সমান কিনা, এটা আর কি চেক করে। এখানে আমরা একটা কন্ডিশন লিখব, ধরুন 60 দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে কোলন দিতে হবে। এটা ইম্পর্টেন্ট, কোলন দিয়ে একটা ব্লক তৈরি করতে হবে। এই যে এখানে কিছু একটা, আপনি এখানে প্রিন্টএফ দিতে পারেন, প্রিন্টএফ দিয়ে কিছু একটা লিখলেন, লিখে সেমিকোলন, তারপরে আমাদের ব্রেক দিতে হবে। এই যে ব্রেক, এটা মাস্ট, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে ব্রেক দিতে হবে। একইভাবে আপনি আরেকটা কন্ডিশন চেক করবেন, কেস লিখবেন, তারপরে কন্ডিশনটা দিবেন, কোলন দিবেন, দিয়ে আবার একটা ব্লক। এখানে আপনি কোডটা লিখবেন যে এটা যদি ট্রু হয় তাহলে এই কোডটা রান হবে, তারপরে ব্রেক। তারপরে দেখুন যতগুলো আপনি কেস দিলেন, যত ইচ্ছা আপনি কেস দিতে পারবেন, 100-200 কেস দিলেন বা 2-3টা কেস দিলেন, আপনার ইচ্ছা। কেসগুলো দিয়েও যখন আপনার কেসের সাথে মিলল না, তখন কি হবে? একটা এত এলস দরকার। এই যে আমরা যে ইফ এলসিফ দিচ্ছিলাম, এলসিফ দিতে দিতে এক পর্যায়ে এসে আমরা কিন্তু এলস দিয়ে দিয়েছিলাম, আর সম্ভব হচ্ছিল না আমাদের দ্বারা। এই যে এলস দিয়ে দিচ্ছিলাম, এটাই সুইচ কেসের ভাষায় ডিফল্ট। ডিফল্ট কি? ডিফল্ট হলো এলসের কাজ করবে, যে এই কন্ডিশনগুলো সব ফলস হয়ে গেছে, কোনোটার সাথেই মিলেনি, এখন আমাদের বাকি যা কন্ডিশন আছে সব এলসের মধ্যে চলে যাবে, সব ডিফল্টের মধ্যে চলে যাবে। তখন ডিফল্টে কী করবে? ডিফল্টে আপনি যেই কোডটা ইচ্ছা আপনি লিখবেন, সেটাই আমাদের রান করবে। করার পরে অবশ্যই একটা ব্রেক দিতে হবে, দিয়ে আমাদের ব্লক শেষ। তারপরে আমাদের পরবর্তী স্টেটমেন্ট, পরবর্তীতে আপনি যা কিছু লিখেন না কেন আপনার কোডের সুবিধার্থে সেটাই প্রিন্ট হবে। এখন এটাই ফ্লোচার্ট আকারে বোঝাচ্ছে যে আমাদের একটা এক্সপ্রেশন বা একটা ভেরিয়েবল আমরা নিলাম, নেওয়ার পরে কেস, এটার সাথে যদি ম্যাচ করে যায় তাহলে অবশ্যই রান করবে, কোডটা রান করবে, করে ব্রেক করবে, ব্রেক করে সরাসরি বেরিয়ে যাবে, ওই সুইচ কেসের ব্লকের থেকে বেরিয়ে যাবে। এই যে এই ব্লকটা, এই ব্লক থেকে বেরিয়ে যাবে। একইভাবে যদি ম্যাচ না করে তাহলে পরের কেসটা চেক করবে, এটা ম্যাচ করেনি, এটা ম্যাচ করেনি, এখন এটা চেক করবে। এটা চেক করে যদি ম্যাচ করে, ম্যাচ করলে এই যে এইটা রান করবে, এটা যদি ম্যাচ করে তাহলে এটা রান করবে, রান করলো, করার পরে ব্রেক ইউজ করবে, ব্রেক ইউজ করে সে বেরিয়ে যাবে, ব্রেক ইউজ করে এই যে এটা থেকে বেরিয়ে যাবে। আবার সাপোজ এটাও আমাদের ভুল হয়ে গেছে, তাহলে আরও যদি কেস থাকে, এই যে এখানে আরও কেস দিয়েছে এন সংখ্যক, আপনার আশা করি বোঝাতে হবে না এন সংখ্যক মানে কি বোঝায়। এন সংখ্যক বার টেস্ট করবে, যদি ম্যাচ করে যায় তাহলে যে স্টেটমেন্টটা আছে, এখানে যে স্টেটমেন্টটা আছে এটা রান করবে, করে ব্রেক করে বেরিয়ে যাবে, ব্রেক ইউজ করলে ব্রেক করে ব্লক থেকে বেরিয়ে যাবে। আর যদি না ম্যাচ করে, এই যে যতগুলো কেস ছিল সব ম্যাচ করেনি, কোনোটাই ম্যাচ করেনি, তাহলে আমাদের এই যে ডিফল্টে চলে যাবে বা এলসে চলে যাবে। এলসের মধ্যে যা আছে সেটা রান করবে, ব্রেক করবে, এই যে ব্লক থেকে বেরিয়ে গেল। এটাই আমাদের সুইচ কাজ করে। এখন সুইচের মধ্যে আমরা একটা কোডের এক্সাম্পল দেখি। কোডের এক্সাম্পল কেমন? আমরা প্রথমে শুরুতে একটা ভেরিয়েবল নিয়ে নিব, ভেরিয়েবলটা অবশ্যই নিতে হবে, নাহলে আমরা কম্পেয়ার করবো কিছুর সাথে। যেহেতু আমরা কি বলেছিলাম, ভেরিয়েবলটা অবশ্যই ইন্টিজার হতে হবে অথবা ক্যারেক্টার হতে হবে। তো যেহেতু আমরা এখানে গ্রেড দিচ্ছি, তার মানে এটাকে একটা ক্যারেক্টার, মানে একটা ভ্যালিড এক্সপ্রেশন। এখন আমরা চেক করব এই গ্রেডটা কি এর সমান। যদি সমান হয় তাহলে আমাদের এক্সিলেন্ট লিখব, লিখে ব্রেক করে বেরিয়ে যাব। যদি বি হয়, দেখুন বি এর মধ্যে কিন্তু আমরা কিছু দেইনি, বি ম্যাচ করে গেলে কি করবে আমরা সেটা বলে দেইনি। যদি বলে না দেই কিছুই করবে না, পরবর্তীতে চলে যাবে। বলে দেইনি প্লাস আমরা ব্রেক ইউজ করিনি। ব্রেক যদি ইউজ না করি তাহলে এর আগে যেসব কোড আছে সেটা তো রান করবেই,
পরের কোডও সে রান করে ফেলবে, সে থামবে না। যদিও এটা ফলস, এটা ট্রু হয়ে গেলেও যদিও এটা ফলস, কিন্তু যেহেতু আমরা ব্রেক ব্যবহার করিনি, যার কারণে ফলস কোডটাও রান করে ফেলবে, যেটাকে আমরা বলা হচ্ছে ফল থ্রু কেস। তো আরও ভালোভাবে বুঝি আমরা। এখন প্রত্যেকটা কেসে দেখুন এই যে মিলাচ্ছে, এটার সাথে মিলাচ্ছে। যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করবে, করে ব্রেক করে চলে যাবে। যদি এটা হয়, এই যে এটার সাথে মিলে এই যে গ্রেডটা যদি আমাদের এফ এর সমান হয় তাহলে এইটা প্রিন্ট করবে, করে বেরিয়ে যাবে। তারপরে ডিফল্টের মধ্যে আছে যে কোনোটাই মিলেনি, এখন আমাদের এটা প্রিন্ট করবে, করে শেষ। এই যে ব্লক শেষ, এরপরে এটা তো রান হবে নর্মালি। এখন দেখুন আমাদের এখানে কি কাজ হয়েছে। গ্রেড, আমরা গ্রেডটা পাস করেছি, মানে বি পাস করে দিয়েছি। বি এসে আমাদের এটার সাথে ম্যাচ করে গেছে। প্রথমে এটা ফলস হয়েছে, সেজন্য এখানে রান করেনি, যা আছে কিছুই রান করেনি। তারপর এখানে সে ট্রু হয়ে গেছে। ট্রু হয়ে গেলে ও এখন খুঁজবে, এই যে আমাদের ব্লক দেওয়া আছে, কলম দেওয়া আছে, এর মধ্যে খুঁজবে যে কিছু লেখা আছে কিনা। দেখুন এখানে কিন্তু কিছু লেখা নেই। কিছু যেহেতু লেখা নেই এবং ব্রেকও দেওয়া নেই, যার কারণে সে তার পরবর্তীতে যা আছে সব রান করে ফেলবে, যতক্ষণ না সে ব্লক পাচ্ছে বা ব্রেক পাচ্ছে। যতক্ষণ না সে ব্রেক পাবে ততক্ষণ যা আছে সব রান করবে। যার কারণে পরবর্তী কেস, যদিও এখানে বি ইজ নট ইকুয়াল টু সি, বি ইজ ইকুয়াল টু সি, এটা কিন্তু ফলস, এটা ফলস, কিন্তু তারপরেও এটা রান করে গেছে। কারণ কি, এই যে আমরা এটা শেষে ব্রেক ইউজ করিনি, সে লুপ থেকে বের হতে পারছে না বা সে সুইচ থেকে বের হতে পারছে না, না হয়ে এটাও রান করে ফেলবে। ফেলে এই যে ব্রেক হয়ে গেছে, এখন সে বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে। যার কারণে আমাদের দেখুন বিয়ে কোনো আমরা কন্ডিশন দেইনি যে কি রান হবে, তারপরেও সে তার পরে যেটা লেখা আছে সেটাকে প্রিন্ট করেছে। প্রিন্ট করার পরে এই যে আমাদের এই লাইনটা তো কোনো ব্লকের আন্ডারে নেই, এজন্য এটাও প্রিন্ট করলো, এটাও প্রিন্ট করেছে। তো এভাবেই কাজ করে। এখন দেখুন আরেকটা এক্সাম্পল, যে আমাদের একটা নাম্বার নিয়েছে, নাম্বার ইনিশিয়ালাইজ করেছে, করে সেটাকে ইনপুট নিয়েছে, এটুকু তো বুঝেছেন। এখন আমাদের সুইচে এই ভ্যারিয়েবলটা পাস করে দিল, দিয়ে সেটা চেক করেছে সেটা কি 10। যদি 10 হয় তাহলে এটা প্রিন্ট করবে, ব্রেক করবে। আবার কেসে সেটা হলো 50 ট্রাই করবে, 50 যদি মিলে যায় যে এটাও 50 এটাও 50, তাহলে এটা রান করবে, করে ব্রেক করে বেরিয়ে যাবে। ব্রেক মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এভাবে সবগুলো চেক করবে এবং কোনোটার সাথে না মিললে ডিফল্টে যেটা আছে সেটা প্রিন্ট করে বেরিয়ে যাবে। ডিফল্টে আমাদের ব্রেক দেওয়ার দরকার নেই, কারণ এটা তো লাস্ট। এখানে যদি আমরা ব্রেক না দিই সে কী করবে, নিচে তো আর কিছুই নেই, সে এমনিতেই বেরিয়ে যাবে। সেজন্য ব্রেকের দরকার নেই শুধুমাত্র ডিফল্টের ক্ষেত্রে। কিন্তু অন্য সকল কেসে অবশ্যই একটা কোড দিবেন এবং ব্রেক ইউজ করতে হবে, এটাই নিয়ম। না হলে এটা হলো ফল থ্রু কেস হতো। এখন দেখুন আমরা ফল থ্রু কেসটা ডিটেলসে আলোচনা করি। সেটা কি, এই যে আমরা নাম্বার আগের এক্সাম্পলে যেটা ছিল সেটাকে আমরা ব্রেকটা বাদ দিয়ে দিয়েছি, এই যে ব্রেকগুলো কেটে দিয়েছি। এই ব্রেকগুলো কেটে দিয়ে এটা আমাদের কোড এসেছে, একই রকম নাম্বার নিয়েছে, সেটা ইনপুট নিল, নিয়ে সেটা পাস করে চেক করা হচ্ছে। 10 চেক করেছে, দেখছে যে ফলস। এখন দেখুন এখানে কিন্তু কোনো ব্রেক নেই, ব্রেক না থাকার কারণে এটা প্রিন্ট করে ফেলবে। এখানে চেক করলে এটা ফলস, কিন্তু এটা প্রিন্ট করে ফেলবে। কারণ কি, এই যে আমরা ইনপুট দিচ্ছিলাম, সাপোজ আমরা ইনপুট দিচ্ছি 10 যে ইনপুট দিচ্ছি, তার মানে এখন আমার নাম্বার 10 হয়ে গেছে, তার মানে এটা মিলে গেছে। এটা মিলে যাওয়া মানে কি, তার মধ্যে যা কিছু আছে সব প্রিন্ট করবে। অবভিয়াসলি এটা প্রিন্ট করেছে। এখন দেখুন ব্রেক নেই, এখানে কোনো ব্রেক দেওয়া নেই। ব্রেক না দেওয়ার কারণে ও এই ব্লক থেকে বের হতে পারছে না। এই ব্লক থেকে বের না হয়ে তারপরে যা আছে সব প্রিন্ট করবে। কতক্ষণ প্রিন্ট করবে, যতক্ষণ না কোনো ব্রেক পাচ্ছে। দেখুন কোথাও ব্রেক নেই, ওই জন্য পরের কেসটা যদি এটা ফলস, 10 ইজ নট ইকুয়াল টু 50, এটা ফলস, কিন্তু যেহেতু আমরা ব্রেক ইউজ করিনি আগে, এই কারণে এটাও প্রিন্ট হয়ে যাবে। একইভাবে পরেরটাও প্রিন্ট হবে, একইভাবে ডিফল্টও প্রিন্ট হবে। হয়ে ডিফল্টের পরে তো এমনিতেই আমার কোড শেষ অটোমেটিক, এজন্য বের হবে। তার মানে 10 দিলে এই সব প্রিন্ট হয়ে যাবে, তার পরবর্তীতে যা আছে, যতক্ষণ না সে ব্রেক পাচ্ছে। এখন
সাপোজ আমি 50 নিলাম নাম্বার, এই নাম্বারটা 50 দিলাম। 50 দিলে কি হবে, প্রথম কেসটা ফলস, মানে ওর মধ্যে ঢুকবেই না। সেকেন্ডে পেয়ে গেছে, 50 পেয়ে গেছে, এখন তার এই কোলনের মধ্যে যা আছে তার ব্লকের মধ্যে সব কিছু সে রান করবে। সব কিছু রান করলে এটা রান হলো, কোনো ব্রেক পায়নি, পরেরটা ফলস হলেও সেটা আবার রান করবে। আবার এখানে কোনো ব্রেক নেই, এই কন্ডিশনটা ফলস, তাও রান করবে। করার পরে একদম শেষ কন্ডিশন যেহেতু, এখন আমার ব্রেকের দরকার নেই, অটোমেটিকলি বের হয়ে যাবে। তার মানে এর পর থেকে যা কিছু আছে সব কিছু প্রিন্ট করবে। এটাকেই বলা হচ্ছে ফল থ্রু কেস বা ফল থ্রু স্টেট। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যেসব কন্ডিশন মিথ্যা হচ্ছে সেগুলোও রান হয়ে যাচ্ছে। কী কারণে রান হচ্ছে, আমরা যে ব্রেক ব্যবহার করছি না এই কারণেই। ব্রেক ব্যবহার করলেই আমাদের যেটা ট্রু হচ্ছে সেটাই রান করে আমাদের স্টেটমেন্ট থেকে বের হয়ে যাচ্ছে বা আমাদের ব্লক থেকে বের হয়ে যাচ্ছে। যখনই আমরা বের করতে পারছি না, না করার কারণে তার পরবর্তীতে যেগুলো আছে সেগুলো প্রিন্ট করে যাচ্ছে। এইটাকেই বলা হচ্ছে ফল থ্রু স্টেট। তারপরে গো টু আছে, গো টু আমাদের তেমন ইম্পর্টেন্ট না, এটা আমরা স্কিপ করে চলে যাচ্ছি। এখন আমাদের ইম্পর্টেন্ট জিনিস হলো লুপ। তো লুপের মধ্যে 3 ধরনের লুপ আছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। এখন লুপ কি জিনিস, ধরুন শুরুতে যে উদাহরণটা আমরা দিয়েছিলাম যে আপনি একই কাজ বারবার করবেন। অর্থাৎ আপনি ধরুন প্রিন্টএফ আপনার নাম দিবেন, এই নামটা আপনি 10 বার প্রিন্ট করবেন। 10 বার প্রিন্ট করতে গেলে আপনি এটা 10 বার লিখবেন, একই লাইন 10 বার লিখবেন। 100 বার দরকার, 100 বার লিখলেন। যখন আপনাকে বলা হবে 1000 বার লিখবেন, তখন আপনি কিভাবে লিখবেন? আপনি কি প্রত্যেকবার এমন লাইন বাই লাইন লিখবেন? এটা কি এফিশিয়েন্ট হবে বা আপনি আদৌ পারবেন? 100-200 বছর লেগে যাবে তো আপনার এভাবে লিখতে লিখতে। এই কাজটা আমরা খুবই সহজে করতে পারি। সেটা কীভাবে? লুপের মাধ্যমে। যখন একই কাজ আমরা বারবার করি তখন আমরা লুপের মাধ্যমে কাজ করি। এখন লুপ কোডিংয়ের ক্ষেত্রে একটা কথা আছে, এটা পড়াশোনার বাইরে, তাও আমি বলে রাখছি, সেটা হলো DRY, ডু নট রিপিট yourself। অর্থাৎ নিজেকে নিজে রিপিট করবেন না। এই যে প্রিন্টএফ যে আপনি বারবার লিখছেন, একই জিনিস একই লাইন আপনি বারবার লিখছেন, এটা কখনোই করবেন না। এটা ভালো প্রোগ্রামারের উদাহরণ না। যখন আপনাকে একই কাজই বারবার করা লাগছে তখন আপনি মনে করবেন আপনি কোথাও ভুল করছেন, আপনার জানার কোনো সীমাবদ্ধতা আছে। তো যেহেতু এই যে 100 বার প্রিন্ট করার কাজ আমরা লুপের মাধ্যমে ব্যবহার করতে পারছি, আপনি যদি লুপ সম্পর্কে না জানেন তাহলে তো আপনি 100 বারই প্রিন্টএফ লিখবেন 100 বার লাইন প্রিন্ট করার জন্য। তার মানে আপনার লিমিটেশন আছে, লুপ পর্যন্ত আপনার লিমিটেশন। তো এটাকে ওভারকাম করার জন্য আমাদের বেশি বেশি জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। তো এটা মাথায় রাখবেন DRY, তাহলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। তো এখন লুপের মধ্যে 3 ধরনের লুপ আছে, বিভিন্ন কেজে আমাদের লুপ ব্যবহার করা হয়। এখন আপনি বলতে পারেন যে কেন আমরা বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করি। এখন বিশেষ প্রয়োজনে যে আমাদের ল্যাঙ্গুয়েজ কি আছে, ইংলিশ আছে, বাংলা আছে, হিন্দি আছে, উর্দু আছে, এরকম কয়েক হাজার আমাদের ল্যাঙ্গুয়েজ আছে। তো এতগুলো ল্যাঙ্গুয়েজের কী দরকার ছিল? অবশ্যই সবগুলো একটা পারপোজ আছে। এখন আমাদের জানতে হবে কখন কোনটা আমরা ব্যবহার করব। এখন এখানে আমাদের বলা হয়েছে কেন আমাদের লুপ ব্যবহার করা হয়, যেটা আমরা এক্সপ্লেনেশন করলাম ওটাই। অ্যাডভান্টেজ কোড হলো রিইউজ করা যায়। আপনি এক জায়গায় মডিফাই করলে, আপনি ধরুন প্রিন্টএফের মধ্যে কিছু একটা লিখেছেন, এটা আপনি 100 বার প্রিন্ট করলেন। এখন দেখা যাচ্ছে আপনি যে নামটা আছে, আপনার নামের কোনো স্পেলিং ভুল হয়েছে বা আপনি অন্য কোনো নাম দিয়ে প্রিন্ট করতে যাচ্ছেন, তাহলে আপনার ওই 1000 লাইন আপনি নতুন করে এডিট করবেন যদি আপনি প্রিন্টএফ করে লিখেন। এটা তো সম্ভব না। এই কারণে আপনি যখন লুপ ইউজ করবেন তখন আপনি একবার মডিফাই করবেন, ওই 1000 বাই অটোমেটিক মডিফাই হয়ে যাবে। এটাই হলো রিইউজেবিলিটি, মানে রিইউজ করতে পারছেন। এবং অবভিয়াসলি একই কোড, সেম কোড এগেন অ্যান্ড এগেন আপনার রান করতে হচ্ছে না। এখন আমরা আসি হোয়াইল লুপ। হোয়াইল লুপ কী করে? একটা লুপ ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ তার এই একটা কন্ডিশন ট্রু থাকবে। কন্ডিশন ট্রু থাকলে আমাদের হোয়াইল লুপ চলবে। সিনট্যাক্স হলো আপনি হোয়াইল লিখবেন, তারপরে ওই যে ইফিলসের মতো যেমন একটা কন্ডিশন ব্লক ছিল, এই যে কন্ডিশন প্যারেনথেসিসের মধ্যে কন্ডিশন দিবেন, তার মধ্যে একটা ব্লক থাকবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, যতক্ষণ ট্রু হবে ততক্ষণ এই
লুপটা চলতেই থাকবে। এটাই হলো হোয়াইল লুপের সিনট্যাক্স। আমরা ফ্লোচার্টটা দেখি। ফ্লোচার্ট কি, আমাদের এখানে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমাদের এই কোডটা রান হবে, রান হওয়ার পরে আবার যে কন্ডিশনটা চেক করবে, কন্ডিশন ট্রু আছে এটা রান করবে, আবার চেক করবে, যতক্ষণ এটা ট্রু থাকবে, কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ এটা রান করবে। আর যদি কোনো এক পয়েন্টে ফলস হয়ে যায় তাহলে আমাদের ওই ব্লক থেকে বের হয়ে যাবে। আমাদের হোয়াইলের যে ব্লক ছিল এই ব্লক থেকে বের হয়ে যাবে, যে পরবর্তীতে যে কোড আছে সেটা রান করবে। এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের যে কন্ডিশনটা শুরুতে কন্ডিশন ট্রু ছিল সেটা পরবর্তীতে কিভাবে ফলস হবে, এটাই আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। সেটা আমরা যখন কোড দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আপাতত এটুকু বুঝেন। এখন আমাদের হোয়াইল লুপের একটা এক্সাম্পল দেখা যাক। আমরা একটা আই নিয়েছি। আই সবসময় আমরা লুপের ক্ষেত্রে আই ইউজ করি, আই ইজ ইকুয়াল টু আইটারেটর আই ব্যবহার করি, মাঝে মধ্যে জেও ব্যবহার করি। মানে মূলত এমন লেটার আমরা ইউজ করি যেগুলো সাধারণত আমরা ইউজ করি না, ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে ইউজ করি না, এজন্য আই, জে, কে ইত্যাদি আমরা দিয়ে থাকি। এটা চলে আসছে আগে থেকে, আপনি চাইলে যে কোনো লেটারই দিতে পারেন, তবে কমনলি আই, জে, কে এইসব ইউজ করা হয়। তো আই আমরা 1 থেকে শুরু করছি এবং একটা নাম্বার নিয়েছি 0 এবং বি নিয়েছি 9, এ পর্যন্ত আছে। এখন কি করেছে, আমাদের নাম্বারটা ইনপুট নিচ্ছে। তো নাম্বারটা আমরা ইনপুট নিলাম। নাম্বার ইনপুট নিয়ে আমরা কি করব, এই যে একটা কন্ডিশন দিয়ে দিলাম যে আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 10। এই যে কন্ডিশন আই লেস দেন অর ইকুয়াল টু 10, আমার এখন আয়ের মান কত? আয়ের মান এখানে আমার 1। আমরা শুরুতে এই যে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম 1, তার মানে 1। হ্যাঁ, এই কন্ডিশনটা ট্রু। এই কন্ডিশনটা ট্রু হলে কি করবে, ওই ব্লকের মধ্যে যা কিছু আছে সেগুলো রান করবে। এই যে ব্লক, এই ব্লকের মধ্যে যা কিছু আছে রান করবে। কি আছে, নাম্বারটা, এই যে নাম্বার ইন্টু আই। নাম্বার ইন্টু আই মানে এই যে 100, আমরা নাম্বার কি ইনপুট নিচ্ছি, আমরা প্রথমে নাম্বারটা 100 নিচ্ছি। তো 100 নিলাম, 100 ইন্টু আই। আয়ের মান এখন কত আমার 1, শুরুতেই 1। তো 100 ইন্টু 1 এটা প্রিন্ট করলো, তার মানে 100ই প্রিন্ট করবে। করার পরে এই যে এটা হলো স্পেশাল, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এখানে আমরা দেখুন আমার আই প্লাস প্লাস, প্লাস প্লাস মানে কি ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কি করে, ওটার মান 1 বাড়িয়ে দেয়। আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 এই কাজটা করে। তো এই কাজটা যেহেতু করছে তাহলে কি হচ্ছে, আয়ের মান এখন আমাদের 1 ছিল আগে, এখন 2 হয়ে গেছে। এখন এটা রান হয়ে গেল। এই যে আমরা বলেছিলাম এটা যখন রান করবে আবার লুপে যে কন্ডিশন চেক করবে, এটা যেহেতু হলো আবার যে লুপে চেক করবে, এখানে আমাদের এখন আয়ের মান কত, 2। আয়ের মান 2 মানে আমার এই কন্ডিশনটা ট্রু, আবার এর ভিতরে যা আছে সেটা প্রিন্ট করবে। কি আছে, আয়ের মান এখন 2। 100 আমাদের তো ফিক্সড এবং আয়ের মান 2 হয়ে গেছে, তার মানে 200 এখানে প্রিন্ট হবে হয়ে আবার আয়ের মান বাড়িয়ে দিচ্ছে, তার মানে এখন আয়ের মান 3। আয়ের মান 3, আবারও লুপ থেকে বেরিয়ে যে আবার এটা চেক করবে কন্ডিশন, আয়ের মান 3 অবশ্যই 10-এর থেকে ছোট এবং আয়ের মান এখানে 3 হয়ে গেছে, তার মানে 100 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 300। এই যে এটা প্রিন্ট হলো। আবারও আয়ের মান বাড়িয়ে দিচ্ছে, তার মানে কি আয়ের মান বাড়াতেই আছে। এখন মজার জিনিস লক্ষ্য করুন, বাড়াতে যেহেতু 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত বাড়ালো। 10 পর্যন্ত যখন আছে, আয়ের মান যখন 10, কন্ডিশন ট্রু, 100 ইন্টু 10 1000 হয়ে গেল। আবার আয়ের মান বাড়িয়ে দিল, তাহলে এখন কি হচ্ছে, আয়ের মান 11। আয়ের মান কিন্তু এখন 11 হলে কি, আবার যখন কন্ডিশন চেক করবে, কন্ডিশন কিন্তু ফলস হয়ে গেছে। এখন লুপ থেকে এক্সিট করে যাবে, সে আর কিচ্ছু রান করবে না, কারণ তার লুপের এখন দরকার নেই। বুঝতে পেরেছেন, কন্ডিশন ফলস হয়ে গেছে মানে আর সে লুপ চলবে না। আয়ের মান এখন আমরা 11 বানিয়ে ফেলেছি, এই যে প্লাস প্লাস করে আমরা বানিয়ে ফেলেছি। তো কিভাবে করলাম, আগে আমরা আই নিয়েছিলাম, নিয়ে প্রতি কেজে আমরা আই প্লাস প্লাস করে দিয়েছি, মানে আয়ের মান বাড়িয়ে দিয়েছি এবং আয়ের জন্যই আমরা কন্ডিশন দিয়েছিলাম যে আইটাকে আমরা টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, আমরা কন্ডিশনে আইকেই ব্যবহার করব।
তাহলে এখানে আমরা কি প্রোগ্রাম করলাম, আমরা প্রিন্ট করলাম 100 থেকে 1000 পর্যন্ত। কিভাবে প্রিন্ট করলাম, এই যে নাম্বারের সাথে আমরা আই গুণ দিলাম, যেহেতু আইকে আমরা প্লাস প্লাস করছি, মানে আই 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত যাচ্ছে। তো আইকেই গুণ দিলে হয়ে যাচ্ছে নাম্বারের সাথে, নাম্বার যেহেতু আমরা 100 নিয়েছিলাম তার সাথে আমরা আই গুণ দিচ্ছি প্রত্যেক ক্ষেত্রে, দিলে সেটা আমাদের প্রিন্ট হচ্ছে। এভাবে আমাদের হোয়াইলটা কাজ করে। আপনি যদি হোয়াইল ঠিক মতো বুঝতে পারেন তাহলে আপনারা ফর বুঝতে পারবেন, ডু হোয়াইলও বুঝতে পারবেন। এখন আপনারা যদি একটা বুঝেছেন বা যদি হাফও বুঝে থাকেন তাহলে পরবর্তীতে কন্টিনিউ করতে পারবেন। তো এখন আমরা এ পর্যন্তই রাখছি এই লেকচারটা, কারণ এই পর্যন্ত আপনারা নিজেরা ট্রাই করেন বোঝার। তারপরে আমি পরবর্তী লেকচারে আমরা ফর এবং হোয়াইলের আরেকটা কেস আছে, সেটা হলো ইনফিনিটিভ লুপ। যে লুপ আমরা এখানে তো কন্ডিশন দিয়েছি, এই কন্ডিশনটা তো যদি আমরা এটা না দিতাম তাহলে এটা আজীবন চলতে থাকতো, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। তো সে সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করছি, পরবর্তী লেকচারে। তো আমরা পরবর্তী লেকচারে ফর লুপ, ডু হোয়াইল লুপ ইত্যাদি পড়বো। আরও অনেক টপিক আছে আমাদের ইন্টারেস্টিং টপিক, সেগুলা পড়ার চেষ্টা করব। এখানে যদি আপনি অর্ধেকও বুঝতে পারেন সেটাই আপনারা রিপিট করতে থাকুন। রিপিট করলে পরবর্তীতে আরও 2টা লুপ যেহেতু আছে সেগুলা করলে লুপের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আরও অনেক কিছু আছে, সেগুলো আপনারা কনসেপ্ট ঠিক হয়ে যাবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী লেকচারে অবশ্যই আপনারা থাকবেন এই শুভকামনা জানাচ্ছি। এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।